আজকে তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা রেভিনিউ রিকগনিশন। তোমরা বিবিএ তে পড়ো, বিবিএ তে থার্ড ইয়ারে এইটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ আছে। এবং তোমরা যখন এমবিএ করতে যাবা, এমবিএ তেও এই 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 চ্যাপ্টারটা আছে তোমাদের, এই চ্যাপ্টারটা আছে এমবিএ তেও। আরো একটা বিষয় যদি জানতে পারো, তাহলে আরো একটা মানে তোমাদের মনে চিন্তা হবে এত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। এই অধ্যায়টা আমি তো একটা শীট করতে চাইছিলাম যে বিগত যত ইউনিভার্সিটি আছে এইখানে দেখাতে, কিন্তু আমি সময় পাই না। এই কারণে যতটুক পাচ্ছি এইটুক নিয়ে একটা বেসিক ক্লাস শুরু করছি। তারপরে বলি, তোমাদের কাছে প্রত্যেকের কাছেই হয়তোবা সাজেশন আছে, হয়তোবা মূল বই আছে। দেখবা কি এই যে যে অধ্যায়টা, তোমাদের এই অধ্যায়টা এতই গুরুত্বপূর্ণ যে কোনো কোনো বছর এই অধ্যায় থেকে তোমাদের 20 মার্ক দিয়েছে, সি পার্টে 10 মার্ক, 10 মার্ক দিয়েছে, এটা সি পার্টে। এতটা গুরুত্বপূর্ণ তোমাদের এই অধ্যায়টা, এতটা গুরুত্বপূর্ণ। পার্ট সির জন্য 10 আর 10 20 মার্ক দিয়েছে, বোঝা গেছে? 10 আর 10 20 মার্ক দিয়েছে এই অধ্যায় থেকে। তাহলে বুঝছো কত বড় একটা গুরুত্বপূর্ণ অঙ্ক অধ্যায়। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে কোনো বছর এখান থেকে, যেমন গতবারের আগের বার, এইবার যারা পরীক্ষা দিয়েছে এদের আগের বার 20 মার্ক এই অধ্যায় থেকে দিয়েছে, এরকম অনেকবার আইছে 20 মার্ক সিপাটে। এবং কনফার্ম 14 ধরে নিয়ে যাও, এইখানে থেকে তোমরা আশা করি 14 পাবা। এই অধ্যায় থেকে 14 পাবা। আর আমার নীতিটা তো আমি আগের ক্লাসগুলো তো আমি বলছি, আমার নীতি, আমার পড়ানোর নীতিটা হচ্ছে তুমি আগে কোন ভাবে 40 পাও, সেই 40 পাওয়াইতে হবে আগে। 40 পাওয়ার পরে তুমি কততে 60 পাও, তারপরে তুমি 70 80 এই এখানে দাও। আগে যদি তুমি 40-এর টার্গেট না করো, তাহলে তুমি তো, যদি তুমি প্রথমেই 80-র টার্গেট করো, দেখবে তুমি ফেল করছো বা রেজাল্ট খারাপ হবে। আগে তোমার দরকার পাস, আগে দরকার কত? পাস 40। তাহলে এই 40 পাইতে হবে। তাহলে এই 40 পেতে হলে আগে আমাদের দেখতে হবে কোন অধ্যায় থেকে প্রত্যেকটা বছর অঙ্ক আসে। তাহলে সেম রেভিনিউ রিকগনিশন, আয় শনাক্তকরণ, যে অধ্যায়টা তোমাদের আছে চ্যাপ্টার 3, এই অধ্যায় থেকে প্রত্যেকটা বছর আমাদের কত আসে? অথবা 14 অথবা 20। কয়টা ফরম্যাটে অঙ্ক আসতে পারে? অথবা আমাদের কত আসতে পারে? 20 অথবা 20, 14 অথবা কত? 20। ক্লিয়ার? 14 অথবা 20 এই অধ্যায় থেকে এইভাবে তোমাদের অঙ্ক আসতে পারে। বি পার্টে 4 মার্ক এবং সি পার্টে 10, এই 14 আসবে। আর যদি 14 না আসে, সি পার্টে 10 আর 10 20 মার্কও আসতে পারে। ক্লিয়ার? প্রত্যেকে কি ক্লিয়ার? তো একটু কমেন্টে জানাও তো একটু, বুঝছো তোমরা? এরপরে এই অধ্যায়তে কি কি আছে তোমাদের জানতে ইচ্ছা করতেছে, এই অধ্যায়টা কি সম্পর্কে, এই অধ্যায়টা কি সম্পর্কে সেটা তো জানতে ইচ্ছা করতেছে। দেখো এই অধ্যায়টা তোমাদের কি কি থাকবে, একটা স্পেশাল পয়েন্টস দিয়ে দিছি। এই পয়েন্টে পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড, তোমরা হয়তো বা এতদিন শুনছো এই রাস্তাঘাটের কন্ট্রাক্টর, কারো হয়তো বা বাবা করে, কারো হয়তো বা হাজবেন্ড করে, কন্ট্রাক্টরই করে রাস্তাঘাট বিল্ডিং এর। সেই এই যে যে কন্ট্রাক্টরের অঙ্ক, কন্ট্রাক্ট নেয়, সেই কন্ট্রাক্টের অঙ্ক তোমাদের করতে হবে। এটা একটা পদ্ধতির নাম, যার নাম হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। এই পদ্ধতিতে যখন একজন কন্ট্রাক্টর কাজ নেয়, তখন সে যত পার্সেন্ট কাজ কমপ্লিট হয় তত পার্সেন্ট টাকা পায়। মনে রাখতে হবে, সম্পূর্ণ টাকা একবারে পায় না। পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে, তুমি যদি 40% কাজ সম্পূর্ণ করো, তাহলে তুমি 40%-এর টাকা পাবা। যদি তুমি 50% কাজ সম্পূর্ণ করো, তখন তুমি 50%-এর টাকা পাবা। কমপ্লিট? তাহলে তোমরা জানতে পারলে পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের বৈশিষ্ট্য। এরপরে এরপরে হচ্ছে কমপ্লিট কন্ট্রাক্ট মেথড। এই যে দেখো, এই পার্সেন্টেজটা নাই, শুধু
শুধু কমপ্লিট লেখা রয়েছে। এর বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি কাজটা নেছো ধরো 5 বছর, এই 5 বছর শেষ হবে তারপরে তুমি টাকা পাবা। এই কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথডের বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি ধরো সাপোজ একটা বিল্ডিং কন্ট্যাক্ট নেছো, এই কন্ট্যাক্টটা 5 বছরের মধ্যে ওই বিল্ডিংটা তৈরি করবা, তাহলে 5 বছরের আগে তুমি কোনো টাকা পয়সা পাবা না। যখন কমপ্লিট হবে 5 বছরে যেয়ে তুমি টাকা পাবা এবং লাভ শনাক্তকরণ করতে পারবা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? তাহলে 1 নম্বর বুঝছো, 2 নম্বরও বুঝছো, 3 নম্বরে ইনস্টলমেন্ট সেলস মেথড। এই ইনস্টলমেন্ট বলতে কি বোঝায়? কিস্তি। অনেক সময় দেখবা আমরা যারা আছি টেলিভিশন, সিঙ্গারের টেলিভিশন বা ওয়ালটনের টেলিভিশন বা যে কোনো কোম্পানির টেলিভিশন বা যে কোনো প্রোডাক্ট আমরা কিস্তিতে নেই। কিসে নেই? কিস্তিতে নেই। সেই 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 পদ্ধতি আমাদের ইনস্টলমেন্ট সেলস মেথড, মানে কিস্তি বিক্রয় পদ্ধতি। ক্লিয়ার? কিস্তিতে বিক্রয় পদ্ধতি এইটা। এইটা যত আমাদের এখানে অনেক ভিতরে অনেক কিছু আছে, দিনাদার সৃষ্টি হয়, পণ্য ফেরত আনতে হয়, জার্নাল করতে হয়, অনেক কিছু আছে। আমি শুধু বৈশিষ্ট্যগুলো বলে যাচ্ছি। এরপরে হচ্ছে রিপ্রসেসড মার্চেন্ডাইজ আন্ডার ইনস্টলমেন্ট সেলস মেথড। এই পদ্ধতিতে যখন 3 নম্বর পদ্ধতি আর 4 নম্বর পদ্ধতি সেম, একটা অঙ্কে এই দুইটাই থাকতে পারে সিপাটি। কেমন? তুমি ধরো কিস্তিতে বিক্রয় করলা, তুমি সেই তার কাছে 10,000 টাকা বিক্রি করলা, এইটা প্রত্যেকটা মাসে 2,000 টাকা করে দেবে, তাহলে 5 মাসে তোমার 10,000 টাকা তুমি পাবা। এর মধ্যে 2 মাস তোমার কিস্তি দেওয়ার পরে আরো কয়টা কিস্তি পাবা? তুমি 2 মাসে 4,000 টাকা দেওয়ার পরে আর 6,000 টাকা দিচ্ছে না, তখন তুমি কি করবা? পণ্য ফেরত নিয়ে আসবা। এই যে সেইটা রিপ্রসেসড মার্চেন্ডাইজ, মানে পণ্য ফেরত। কমপ্লিট। এরও অনেক কিছু আছে, জার্নাল করতে হয়, সেগুলো আমি অঙ্ক করার সময় বোঝাবো। আগে মেইন বিষয়গুলো জানো। কস্ট রিকভারি মেথড, এই যে একটা পদ্ধতি। ধরো এই পদ্ধতি হচ্ছে ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য একটা পণ্য বিক্রি করবা বা একটা সম্পত্তি বিক্রি করবা, সম্পত্তির ক্রয় মূল্য থাকে। এই ক্রয় মূল্য যতক্ষণ পর্যন্ত না আনবো দিনাদারের কাছ থেকে, যার কাছে বিক্রি করছি, তো তার কাছ থেকে ক্রয় মূল্য যদি না উঠে ততক্ষণ পর্যন্ত কোনো লাভ বা গ্রোস প্রফিট চিহ্নিতকরণ করতে পারবা না। ধরো সাপোজ তুমি 10,000 টাকা বিক্রি করছো একটা পণ্য, যার ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। একটা পণ্য বিক্রি করছো 10,000 টাকা, তার ক্রয় মূল্য ছিল 8,000। তাহলে এই 8,000 টাকা যতক্ষণ পর্যন্ত তুমি উঠতি পারতেছো না, মানে আদায় করতে পারতেছো না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো গ্রোস প্রফিট দেখতে পারবা না। এইটা হলো কস্ট রিকভারি মেথড। তাহলে এই যে 5টা পদ্ধতিতে আমি ভাগ করছি, এই 5টা পদ্ধতি সম্পর্কে যা বলছি তোমরা কি সুন্দরভাবে একটু বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও এই যে 5টা পদ্ধতি সম্পর্কে কি বুঝতে পারছো তোমরা? যারা নতুন আইছে, জ্যোতি চক্রবর্তী নতুন, তারপরে আরো কয়েকজন নতুন আইছে, কিন্তু তোমাদের গ্রুপে তো অনেক লোক, কিন্তু কেউ তো অ্যাড হয় না, মানে হয় না, লাইভে আসে না। যাই হোক, এরপরে দেখো 1 নম্বরে যেটা বলবো, 1 নম্বরে বলছে পার্সেন্টেজ অফ, এই যে 1 নম্বর, এই যে পয়েন্ট 1 নম্বরের আবার আমি কি করতে হবে সেইটা আমি ক্লিয়ার একটা দিতে। 4 নম্বরটা আরেকবার। 4 নম্বরটা হচ্ছে কি দেখো, 4 নম্বরটা হচ্ছে তুমি ধরো সাপোজ নীলা ইসলাম বলছে 4 নম্বরটা। ধরো সাপোজ নীলা, তোমাকে আমি তোমাকে আমি 10,000 টাকা তোমার কাছে পণ্য বিক্রি করছি, তোমার কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করছি। এখন এই 10,000 টাকার পণ্য কিস্তিতে বিক্রি করছি তোমারে, তুমি প্রত্যেকটা কিস্তিতে, প্রত্যেকটা কি বলো কিস্তিতে কয়টা কিস্তি দেবা? 5টা কিস্তি দেবা। ধরো সাপোজ 5টা ইনস্টলমেন্ট দেবা, ইনস্টলমেন্ট 5টা ইনস্টলমেন্ট দেবা। এখন তুমি এই 5টা ইনস্টলমেন্ট না দিয়ে তুমি 2টো ইনস্টলমেন্ট পরিশোধ করছো। কয়টা ইনস্টলমেন্ট পেইড হয়েছে? 2টো। আরো তাহলে বাকি রয়েছে কয়টা? 3টা। 3 দুগুণে কত?
6,000 টাকা, এই 6,000 টাকা তুমি দাও নাই আমাকে। এই 6,000 টাকা যখন তুমি দেবা না, তখন তুমি যে আমার কাছ থেকে ধরো তুমি একটা টেলিভিশন নেছো, তখন তোমার টেলিভিশন আমি দাম ধরে ফিরে নিয়ে আসবো, মানে ফেরত নিয়ে আসবো। তখনই তাকে বলে রিপ্রসেসড মার্চেন্ডাইজ। ক্লিয়ার? তুমি 6,000 টাকা তুমি আমাকে দিচ্ছ না, হারাই গেছো, যে আর কিস্তি দেব না, তখন আমি ওই টেলিভিশনটা তোমার কাছ থেকে আমি নিয়ে আসব, এবং নিয়ে আসার সময় তোমাকে একটা দাম ধরবো, বলবো দেখো তোমার কাছে আমি 6,000 টাকা পাতাম, এই টেলিভিশনের বর্তমান মার্কেট ভ্যালু এত, তাহলে আমার এই টাকার মূল্য, আমি টেলিভিশনটা ফেরত নিয়ে যাচ্ছি। এবার কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এরপরে কি বলছে? এরপরে বলছে কি দেখো, এরপরে বলছে যে আমাদের যে এই যে 5 নাম্বার যে 5টা পদ্ধতিতে আমি ভাগ করছি, তাই না? এই 5টা পদ্ধতিতে আবার আমার কি কি চাইতে পারে অঙ্কে তোমাদের রেকর্ড। এই যে রুলস 1 দেখো, পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে একাধিক বছরের গ্রোস প্রফিট রিকগনাইজড চাইলে নিচের নিয়ম অনুযায়ী করতে হবে। একাধিক বছর, একটা বিল্ডিং বা যে কোনো রাস্তা 4-5 বছর সময় নেয়, কন্ট্রাক্ট নেয়। ধরো আজকে অঙ্কটা 2020 সালের থেকে কন্ট্রাক্ট হয়েছে 2030 সাল পর্যন্ত শেষ হবে, তখন এইখানে কয়টা ঘর হবে? 2020 সালের থেকে 2030 সাল পর্যন্ত কলাম হবে, এবং প্রত্যেকটা সালরে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রত্যেকটা সালরে আমরা কয়টা ভাগে ভাগ করব? দুটো। যে যে ইয়ার থাকবে সেই সেই ইয়ার লাগবো, এখানে ডিটেলস লাগবো। তাহলে প্রথম হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস লাগবো। কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে যে কোনো কন্ট্রাক্টর আগে কন্ট্রাক্ট একটা প্রাইস থাকে, সেই প্রাইসটা প্রথম আমাদের লিখতে হবে, যার যার ফাইনাল করে, যার যার ফাইনাল করে লাগবো। এরপর লেস কস্ট ইনকার টু ডেট। এই কস্ট ইনকার টু ডেটটা হচ্ছে একজন কন্ট্রাক্টর যে শুরুতে যে টাকাটা ব্যয় করে। প্রথম ধরো আমি তোমাদের কাছ থেকে একটা বিল্ডিং কন্ট্রাক্ট নিচ্ছি, এখন তোমাদের বিল্ডিংটা তৈরি করার সময় আমি ধরে নিছি 3 বছরে তৈরি করে দেবো, বাট প্রথম যে টাকাটা, প্রথম ধরো 40% কাজ আমার সম্পূর্ণ করে তারপরে তোমাদের কাছ থেকে বিল নিতে হবে। এই 40%-এর টাকাটা যে খরচ হবে, এই টাকাটা শুরুতে তাকে বলে কস্ট ইনকার টু ডেট, অথবা কস্ট টু ডেট, অথবা কি বলে কস্ট টু ডেট। মানে একজন কন্ট্রাক্টর শুরুতে যে টাকাটা ব্যয় করে তাকে বলে কস্ট ইনকার টু ডেট অথবা কস্ট টু ডেট। কি কমপ্লিট? এরপরে বলছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এই অথবা ফিউচার কস্ট। মানে এই যে যে কাজটা, এই যে যে কন্ট্রাক্টরের কাজটা, এই কাজটা আনুমানিক একটা ব্যয় ধরে, যে আমার এই 2 বছর 3 বছর ধরে এই টাকাটা আমার ব্যয় হতে পারে, তাহলে এই দুটো যোগ করে এই যে ফাইনাল করে নেবা। এর আমার নাম দেবো এস্টিমেটেড টোটাল কস্ট। এস্টিমেটেড টোটাল কস্ট নাম দেবো। এরপরে এই যে মেইন টাকার থেকে এই টোটাল এস্টিমেটেড কস্ট বিয়োগ করলি পাবো হচ্ছে আমরা এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট। কি পাবো আমরা? এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট। এখন বোঝা গেছে? ক্লিয়ার তো? এখন আমাদের পার্সেন্টেজ অফ, একটু আগে আমি বলছিলাম এই 1 নম্বরে পার্সেন্টেজ আকারে টাকা পায়, যে কত পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে সে পার্সেন্টেজ আকারে টাকাটা পাবে একজন কন্ট্রাক্টর। তাহলে এই যে সেই দেখো, এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট, কত পার্সেন্ট কাজটা কমপ্লিট হয়েছে, তার এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে বের করতে হবে কতটুক কাজ কমপ্লিট হয়েছে। তাহলে সূত্রটা হচ্ছে কি, কস্ট ইনকার টু ডেট ভাগ হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট গুণ 100। এই যে দেখো পাইছো, এই যে পাইছো তোমরা এস্টিমেটেড, এই যে পাইছো দেখো, এই যে এস্টিমেটেড টোটাল কস্ট, আর এই যে পাইছো হচ্ছে, এই যে পাইছো আমাদের দেখছো, এই যে আর এই যে পাইছো হলো কস্ট ইনকার টু ডেট, এটা বইতে দেয়া থাকবে, আর এইটা হলো তোমাদের তৈরি করে নিতে হবে, এস্টিমেটেড টোটাল কস্ট গুণ 100। এই সূত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারবা একটা কাজের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে কোন কোন বছর। বুঝছো? ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমরা কি করবা, গ্রোস প্রফিট রিকগনাইজ টু ডেট, মানে এই সময়ে মোট লাভ হয়েছে কত। তাহলে মোট লাভের সূত্র হচ্ছে এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট গুণ পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট, মানে কত অংশ তুমি কাজটা কমপ্লিট করছো
সেই পার্সেন্টেজটা কার সাথে গুণ করবা, এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিটের সাথে গুণ করবা, তাহলে তোমাদের গ্রোস প্রফিট পেয়ে যাবা। এই গ্রোস প্রফিটের থেকে যদি বলে কারেন্ট ইয়ার বা ইস ইয়ারের গ্রোস প্রফিট বের করো, তাহলে পূর্বের বছরের গ্রোস প্রফিটগুলো বাদ দেবা। একটা বিষয় মনে রাখবা, এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন কন্ট্রাক্ট পদ্ধতিতে কোনো সময়ই চলতি বছরের কাজের টাকা চলতি বছরে পাওয়া যায় না। যদি ধরো সাপোজ এনে 20 সাল ছিল, 20 সালের টাকা পাবা 21 সালে, 21 সালের টাকা পাবা 22 সালে, এইভাবে টাকা আদায় হয়। মনে থাকবে না তোমাদের? এরপরে দেখো এই তালি এই শখটা, এই নাম দাম, আজকে এই যে নাম কখন কোনটা দিছে এই নাম দাম সুন্দরভাবে একটু ক্লিয়ার করবা। ক্লিয়ার? এইটা আসবেই, এটা প্রতি বছরই আসে। এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড প্রত্যেকটা বছর আসে। এই নাম দামগুলো ক্লিয়ার করে মনে রাখবা। এরপরে কি বলছে দেখো, 2 নম্বর বলছে জার্নাল এন্ট্রিজ। এই যে যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে জার্নাল চায়, এই যে এইটা চাই, এইটা হলো 5 মার্কের জন্য, আর জার্নালে হলো 5 মার্ক, এই হলো 5 আর 5 10 মার্ক। তাহলে এই জার্নালগুলোর মুখস্থ এইটাই হবে, অন্য কোনো জার্নাল নাই, এই জার্নালগুলো মনে রাখবা। প্রথম কিসের জন্য জার্নাল, কনস্ট্রাকশন কস্ট বা ইনকাট কস্ট, এটা প্রশ্নে দেয়া থাকবে। এই যে এইটাও প্রশ্নে দেয়া থাকবে, এই যে যে এই যে ইনকাট কস্ট অথবা কস্ট ইনকাট টু ডেট, এটা প্রশ্নে দেয়া থাকবে। তার জন্য কি জার্নাল দেবা, কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, যেহেতু প্রথম কাজটা কমপ্লিট করতে, প্রথম কাজের কিছু অংশ করতে কাঁচামাল দরকার হয়, নগদ টাকা দরকার হয় এবং বিভিন্ন পাওনাদার সৃষ্টি হয়, ইটিসি ক্রেডিট। এরপরে আমাদের ফর বিলিং টু কাস্টমার, কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে দিনাদারের কাছে বিল করা হয়, তখন জাবেদা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। এইটাও তোমাদের প্রশ্নে দেয়া থাকবে, এইটাও তোমাদের কি প্রশ্নে দেয়া থাকবে। এরপরে হচ্ছে ক্যাশ কালেকশন, এইটাও তোমাদের প্রশ্নে দেয়া থাকবে, ক্যাশ টাকা যখন কালেকশন করবা, ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এরপরে গ্রোস প্রফিট, এইটা তোমাদের প্রশ্নে দেয়া থাকবে না, এইটা তোমাদের প্রশ্ন লাস্টে যে 4 নম্বরের এ অথবা বি যে কোনো, যদি লাভ হয়, যদি লাভ হয় তাহলে প্রথম জাবেদাটা, আর যদি লস হয় তাহলে বি নম্বরের জাবেদাটা। ক্লিয়ার? এরপরে ধরো সাপোজ 3 বছরের কাজটা কমপ্লিট হবে, 2020 21 22, যদি শেষ বছরের জাবেদা কখনো চায় তাহলে এই জাবেদাটা একটু বেশি হয়। হ্যাঁ, শেষ বছরের জাবেদা চাইলে বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট হয়। এখন তোমাদের প্রশ্ন যে দাদা যদি শেষ বছরের জার্নাল না চায়, শেষ বছরের জার্নাল যদি না চায়, যদি প্রথম বছরের জার্নাল বা তার আগের বছরের জার্নালগুলো চায়, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে মনে রাখবা, তাহলে মোট হচ্ছে 4টে জাবেদা হবে সবসময়, এই 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে 4 নম্বর। 4 নম্বরের এ হয় সবসময়ই, বি খুব কম হয়, বি এইটা ওয়াই নে বলতে গেলে। তাহলে আমরা শেষ বছরের জাবেদা যদি হয় তাহলে হবে 5টা জাবেদা, আর শেষ বছরের জাবেদা যদি না চায় তাহলে তোমাদের এই প্রথম 4টে জাবেদা মুখস্থ করে রাখবা। ক্লিয়ার একেবারে? আর তোমরা যে অঙ্ক দেখ তোমরা পারবা। এরপরে কি বলছে দেখো, তারপরে বলছে এনে নোট দিয়ে দিছি দেখো সুন্দরভাবে, যে 5 নং জাবেদাটি শুধু শেষ বছরের জাবেদা চাইলে দিতে হবে। মানে তোমাদের প্রত্যেকটা যেখানে যেখানে তোমাদের মনে থাকে না, আমি সব ক্লিয়ার ডিটেলস লিখে দিছি। তারপরে লিখছি 5 নং জাবেদাটিতে টাকার পরিমাণ হবে কন্ট্রাক্ট প্রাইস, তবে অঙ্কে যদি পেনাল্টি বা এ জাতীয় কোনো কর্তনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে পেনাল্টি বা এ জাতীয় কর্তন বাদ দিয়ে, পেনাল্টি এখানে কি কেউ কি বলতে পারবা, পেনাল্টির বাংলা কি, কেউ কি একটু বলতে পারবা পেনাল্টির বাংলা কি? পেনাল্টি বলতে জরিমানা। তোমরা শুনছো হয়তো বা অনেকেই শুনছো, সরকারের কাছ থেকে ধরো যে কোনো একটা কাজ যদি কন্ট্রাক্ট নাও, সেই সময়ের মধ্যেই যদি তোমরা কাজটা কমপ্লিট করতে না পারো তাহলে একটা জরিমানা দিতে হয় সরকারে, যে ভাই আমার কাজ 3 বছরে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি 3 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু কাজ কমপ্লিট করেন নাই, তখন আপনার এই কয় টাকা জরিমানা, তখন ওই কন্ট্রাক্ট প্রাইসের থেকে ওই জরিমানাটা বাদ দিয়ে তখন এই টাকাটা দেখাতে হয়। আর যদি জরিমানা না হয় তাহলে মোট কন্ট্রাক্ট প্রাইস দেখাবা। কমপ্লিট? এরপরে দেখো কি বলছে নোট, 4 নং জাবেদার কনস্ট্রাকশন ইন প্রসেস,
এইগুলো একটু ওয়ার্কিং করতে হয়, তো অঙ্ক করার সময় আমি বোঝাবানি। এমনি তোমরা কিছু কিছু বিষয় এইগুলো পড়ে নেবা বারবার। এগুলো পড়লে কি হবে, অঙ্ক যখন তোমাদের আমি করাবো তখন তোমাদের মনে পড়বে, না দাদা এই অঙ্কগুলো, এই রুলসগুলো পড়তে বলছে, একটু আমার মনে আছে। তাও আমি একটু বলি, দেখো 4 নং জাবেদার কনস্ট্রাকশন ইন প্রসেস, গ্রোস প্রফিটের জন্য ওয়ার্কিং করতে হবে। এই যে যে দেখো 4 নং জাবেদা আমাদের কনস্ট্রাকশন ইন গ্রোস প্রফিট, অথবা এই যে একটা আছে কনস্ট্রাকশন, এই যে লস, এই যে এই দুটো জাবেদার জন্য আমাদের এই যে এই বিষয়গুলো আমাদের এই যে এইগুলো বের করতে হয় 4 নং জাবেদার জন্য। 4 নং জাবেদার জন্য এই ওয়ার্কিংটার আমাদের দরকার। কেমন, টোটাল এস্টিমেটেড কস্ট বের করতে হয়, তারপরে টোটাল এস্টিমেটেড গ্রোস প্রফিট বের করব কোন সূত্রে যে লিখে দিছি, পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট শখে তো আমি বুঝাইছি, এইখানেও দিয়ে দিছি। এর এরপরে হলো গ্রোস প্রফিট বের করবা। এরপরে আবার এই যে দেখো এই যে একটা বিষয় লিখে দিছি, পর্শন অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজড অ্যাজ রেভিনিউ চাইলে এটা প্রশ্নে লেখা থাকবে, এতটুকু প্রশ্নে লেখা থাকবে, এই যে এইটুকু প্রশ্নে লেখা থাকবে, মনে রাখবা। পর্শন মানে অংশ, পর্শন মানে কি অংশ অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজড অ্যাজ রেভিনিউ, মানে তোমার যে কন্ট্রাক্ট প্রাইসটা ছিল এর মধ্যে কত অংশ, এই যে পর্শন মানে অংশ, কত অংশ তুমি রিকগনাইজড মানে কি, মানে উপলব্ধি করতে বা শনাক্তকরণ করছো, রেভিনিউ মানে কি আয় হিসেবে। তাহলে এই কথাটুক যদি থাকে তখন তুমি পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড শখ সারা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা একটু স্টার দিয়ে রাখো, এটা একটু স্টার দিয়ে রাখো, ক্লিয়ার। এরপরে তোমাদের ব্যালেন্স শিট চাইতে পারে, এই যে দেখো ব্যালেন্স শিট চাইতে পারে। এই যে ব্যালেন্স শিট কিভাবে করবা তার নমুনা একটা শখ দিয়ে দিচ্ছি। এই ব্যালেন্স শিটটা পার্শিয়াল হয়, কখনো মেলে না, ক্লিয়ার। তাহলে প্রথম কারেন্ট অ্যাসেটস লাগবা, এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল লাগবা, ইনভেন্টরিজ লেখে কস্ট ইনকার টু ডেট লাগবা, অ্যাট গ্রোস প্রফিট রিকগনাইজড লাগবা, কনস্ট্রাকশন ইন প্রসেস লাগবা, এরপর লেস বিলিংস টু ডেট লাগবা, ক্লিয়ার তো। যাই হোক আমাদের 1 তারিখ থেকে আশা করছি পেইড ব্যাচ শুরু হবে। কেউ যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও এখনো সময় আছে, ঠিক আছে। পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য ইনবক্স করতে পারো অথবা গ্রুপে মেসেজ করতে পারো। প্রত্যেকে পেইড ব্যাচ শুরু হবে আমাদের 1 তারিখ থেকে প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে যে যে পেইড ব্যাচে ভর্তি হবা তোমরা ইনবক্সে জানাও অথবা মেসেজ করে জানাও পেইড ব্যাচে। পেইড হয়েছে। এরপরে দেখো আমাদের কি বলছে, নোট বলছে কোনো অঙ্কের কালেকশন বা কন্ট্যাক্ট প্রাইস সমান হলে এই বিষয়, এই যে এই নোটগুলো একটু সুন্দরভাবে পড়বা। এগুলো হলো আনকমন, যখন অঙ্কটা আনকমন অঙ্ক সেট করে পরীক্ষার সময় তখন হচ্ছে এইগুলো কাজে লাগে, কিন্তু সচরাচর এইগুলো কাজে লাগে না। এরপরে এরপরে দেখো কি বলছে, জার্নাল এন্ট্রিজ ইনস্টলমেন্ট সেলস মেথড, যখন তোমাদের অঙ্কটা ইনস্টলমেন্ট সেলস মেথড বলবে তখন এই কয়টা, এই 6টা জার্নাল মুখস্থ করে রাখবা, এর থেকে আর একটা জার্নালও বেশি হবে না। এই 6টা জার্নাল যদি তোমরা পারো তাহলে এর থেকে আর একটা জার্নালও তোমাদের এই ইনস্টলমেন্ট সেলস মেথডের জন্য মনে রাখা লাগবে না। এই 6টা জাবেদা, 6টা জাবেদা এই যে আমাদের দেখো এই জায়গায় 1 নম্বরে এই যে 1 নম্বর জার্নালটা, এই যে 1 নম্বর জার্নালটারে আবার এ আর বি, এই সবসময় করলে এই দুটো জাবেদা হবে না। কোনো অঙ্কে এ হইতে এ হলি বি হবে না, কোনো অঙ্কে বি হলি এ হবে না, ক্লিয়ার। নো ডাউন পেমেন্ট মানে সঙ্গে সঙ্গে যদি নগদ টাকা না দেয় তাহলে এইটুক, এই জাবেদাটুক হবে। আর যদি মনে রাখো বাকিতে তোমরা 10,000 টাকার পণ্য নেছো, তোমরা নগদে 2,000 টাকা দিয়ে গেছো, তখন তোমার এই ডাউন পেমেন্ট, তাহলে এই জাবেদাটা হবে, ক্লিয়ার। যে কোনো একটা হবে, এ অথবা বি, যে কোনো একটা। তাহলে তোমাদের দায়িত্বটা হচ্ছে এই যে এইখানে যে 6টা জার্নাল আছে, আমি কি কি কারণে জার্নাল হবে সেই কারণগুলো যে লিখে দিছি, ক্লিয়ার, সেই কারণগুলো দিয়ে দিছি তোমাদের ইজির জন্য। তাহলে এই যে যে এই যে জার্নালগুলো মনে রাখবা, মনে রাখবা, তাহলে এই জার্নাল, এই 6টা জার্নাল যাই আসুক না কেন তোমরা পারবা, ঠিক আছে। এই 6টা জার্নাল ইনস্টলমেন্ট সেলস মেথডে এই 6টা জার্নাল মুখস্থ করে ফেলাবো আজকেই, আজকেই তোমাদের কাজ 6টা জার্নাল মনে রাখবা।
এরপরে আবার কিছু এই যে গুরুত্বপূর্ণ দিছি, পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট কিভাবে বের করবা, তারপরে দিনাদারের কাছ থেকে আদায়কৃত টাকার উপর এই নোটগুলো একটু পড়বা, প্রত্যেকটা অধ্যায়ের যে নোটগুলো দেয় এই নোটগুলো একটু সুন্দরভাবে পড়বা। এরপরে কি বলছে দেখো, রিপ্রসেসড মার্চেন্ডাইজ, দেখছো যে রিপ্রসেসড মার্চেন্ডাইজ এর জন্য জার্নাল হবে যে যদি বাজার মূল্য না থাকে, যদি বাজার মূল্য থাকে যে কোনো একটা হবে, বুঝছো। আর সি দাগ দেখো যদি বাজার মূল্য থাকে এবং লাভ হলে, আর হচ্ছে পণ্য রিপেয়ার এক্সপেন্স, মাত্র এই দুটো জার্নাল, একটা জার্নালে এ বি সি তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এ বি তো প্রথম জার্নালে এ বি সি এই তিনটে জার্নালে ভাগ করা হয়েছে। আর তাহলে এই কয়টা জার্নাল একটু সুন্দরভাবে দেখবা। এরপরে হলো এই যে কস্ট রিকভারি মেথড, দেখো গ্রোস প্রফিট রিয়ালাইজড করতে বলছে, মানে কত টাকা তুমি লাভ ঘরে নিয়ে আইছো, সেইটা কোন পদ্ধতিতে করতে বলছে, কস্ট রিকভারি মেথডে। যখন কস্ট রিকভারি মেথডে বলবে তখন তোমাদের মনে রাখবা কয়টা কলম করবা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কলম করবা, আর এই নামগুলো মনে রাখবা, এই নামগুলো তোমরা মনে রাখবা। ক্লিয়ার। আর এই যে দেখো বৈশিষ্ট্যটা আমি বলে দিছি কস্ট রিকভারি মেথডে, কস্ট রিকভারি মেথডের বিক্রয় মূল্য হতে ক্রয় মূল্যের টাকা উঠানোর পর গ্রোস প্রফিট রিয়ালাইজড বের করতে হবে। আর কাজ শেষ হওয়ার পর কমপ্লিট কন্ট্যাক্ট মেথডের গ্রোস প্রফিট রিকগনাইজড বের করতে হবে। এটা আমি লিখে দিছি। তাহলে কেমন লাগলো সব মিলে এই ক্লাসটা বলো, একটু ধারণা তো পাইছো? ক্লিয়ার। এখন তুমি যে কোনো টিচারের দ্বারা পড়ো না কেন, অফলাইন বা অনলাইন, মনে রাখবা আমি এইগুলো যে বলছি তোমাদের, এইটা তোমাদের মাথায় মেমোরির মতন থাকবে। ওভারঅল ক্লাসটা কেমন হলো একটু কমেন্টে জানাও। এত নোট মনে রাখা লাগবে না, তোমার করতে করতে মনে থাকবে। তোমাকে তো মুখস্থ করতে বলি নেই, তোমাকে শুধু জার্নাল মুখস্থ করতে বলছি। হ্যাঁ, আর নোটগুলো হচ্ছে তুমি শুধু পড়বা, ঠিক আছে। ক্লিয়ার। তাহলে ক্লাসটা কেমন হলো বলো, একটু কমেন্টে জানাও, ক্লাসটা সম্পর্কে একটু কমেন্টে জানাও, আর একটু শেয়ার করো, লাইক দাও। লাইক তো দিচ্ছ না মনে হচ্ছে, আজকে লাইক তো পড়তেছে না, লাইক শেয়ার তো খুব কম, মাত্র 4টে শেয়ার, আর লাইক তো হচ্ছেই না। কি শেয়ার, এত লোক, কয়জন লোক আছো দেখি। আর শেয়ার দাও নাই তো, অনেকেই তো শেয়ার দাও নাই। ঠিক আছে, যারা দেখো, আশা করি তোমাদের এই অধ্যায় সম্পর্কে এই যে যতটুকু আমি বেসিক ধারণা দিছি, এই যে বেসিক যে ধারণাটি দিছি এই ধারণাটা তোমাদের সব মনে থাকবে। দেখবে এখন তুমি অঙ্ক যে টিচারের দ্বারাই প্রাইভেট পড়ো না কেন, দেখবা এই ধারণাটাই তোমাদের তো একটা কাজে লাগছে। ক্লিয়ার। আর আমাদের কন্টিনিউ হয়তো বা এইরকম ফ্রি লাইভ ক্লাস আর নাও হতে পারে, একটা বা দুটো, একটা অধ্যায়ের বা এই যে যে অধ্যায়টা ধরছি এই অধ্যায়ের হয়তো বা একটা নিয়মের একটা ফ্রি লাইভ ক্লাস হইতে পারে। আর সব আমাদের পেইড বেজে হবে, পেইড বেজ হবে। কারো যদি কোনো সমস্যা থাকে যে পেইড বেজে আমরা সার্ভিস চার্জ করছি হচ্ছে এক সাবজেক্টে 1000, দুই সাবজেক্টে 1500, 3 সাবজেক্টে 2000, আর 4 সাবজেক্টে হলো 2500। কারো যদি কোনো সমস্যা থাকে যে একবারে পেমেন্ট করা যাবে না, তাহলে কিস্তিতেও দেওয়া যাবে, কিস্তিতে দিতে পারবা, কিন্তু একবারে 2 সাবজেক্টের পেমেন্ট করে নিতে হবে। কিন্তু একবারে 2 সাবজেক্টের পেমেন্ট করে কিস্তিতে তোমরা টাকা পরিশোধ, স্যালারি পরিশোধ করতে পারবা। তাহলে আজকে ভালো থাকো, দেখা যাক দেখি কালকে কোন অধ্যায়ের ক্লাস নেওয়া যায়। আর আমাদের 1 তারিখ থেকে তো ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট প্রত্যেককে।